কিছু নীরবতা আছে যেগুলো শান্ত নয়, আর কিছু অন্ধকার আছে যেগুলো আলো দেখতে চায় না। আজকের গল্প ঠিক তেমনই, এক নীরব আতঙ্কের কাহিনী। আপনি আছেন ভয়ের স্টেশনের সাথে, যেখানে বলা হয় সেই গল্পগুলো যেগুলো মানুষ লুকিয়ে রাখতে চায়। যদি আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো অজানা বা ভয়ঙ্কর ঘটনা থাকে, আমাদের সাথে শেয়ার করুন। আমাদের জিমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। নতুন নতুন হরর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ঘটনা। আপনি শুনছেন ভয়ের স্টেশন, যেখানে রাত কথা বলে আর ভয় গল্প হয়ে বেঁচে থাকে। সিলেটের চা বাগানগুলোর মাঝখানে এমন কিছু পুরনো ব্রিটিশ আমলের বাংলো আছে যেগুলোর স্থাপত্যশৈলী চমৎকার। আমাদের প্রজেক্টের কাজ ছিল গোয়াইনঘাটের একটি বিশেষ বাংলো সংস্কার করা। বাংলোটি প্রায় 7 বছর ধরে পরিত্যক্ত। স্থানীয়রা একে বলে রক্তমুখী কুঠির। প্রথম দিন যখন সাফাত আর আমি গাড়ি নিয়ে বাংলোর গেটে পৌঁছলাম, তখন ছিল ঝিরঝির বৃষ্টির বিকেল। গেটের মুচে ধরা লোহার শিকলগুলো এমনভাবে শব্দ করলো যেন কেউ অনেক বছর ধরে আমাদের জন্যই অপেক্ষা করছে। বাংলোর চারপাশে বিশাল সব বট আর অশ্বত্থ গাছ বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। অদ্ভুত ব্যাপার হলো, এত গাছপালা থাকা সত্ত্বেও বাংলো চত্বরে কোনো পাখি ডাক ছিল না। এক ভয়াবহ নিস্তব্ধতা চারিদিকে। বাংলোর সদর দরজাটা বিশাল কাঠের তৈরি। দরজার ওপর খোদাই করা ছিল একটি নরমূর্তির অবয়ব। সাফাত বলল, রাশেদ, দেখেছিস কাজটা? ভিক্টোরিয়ান আর্কিটেকচার হলেও এর মধ্যে তান্ত্রিক ঘটনার কিছু একটা আছে। আমি হেসে উড়িয়ে দিলাম। তালা খোলার পর ভেতরে ঢুকতেই নাকে এক ভ্যাপসা পচা চামড়ার এক কটু গন্ধ এলো। ধুলোর আস্তরটা মেঝের ওপর ইঞ্চিখানেক পুরো হয়ে জমে আছে। আমাদের টর্চের আলো যখন লিভিং রুমের বিশাল দেয়ালে টাঙানো একটা পার্টেকের ওপর পড়লো, তখন আমরা দুজনেই চমকে গেলাম। ছবিটা একজন সাহেব এবং তার স্ত্রী। সাহেবের গায়ের চামড়া ফর্সা, কিন্তু তার চোখের মণি দুটো কুচকুচে কালো। তার পাশে দাঁড়ানো মহিলার মুখটা পোর্ট্রেটে এমনভাবে আঁকা যেন মনে হচ্ছে সেটা ছুরি দিয়ে আঁচড়ে তুলে ফেলার চেষ্টা করা হয়েছে। হঠাৎ করে বাংলোর উপরতলার কারো হাঁটার শব্দ পেলাম। ভারী বুট পরে কেউ যেন দ্রুত এক ঘর থেকে অন্য ঘরে যাচ্ছে। সাফার টর্চ উঁচিয়ে সিঁড়ির দিকে তাকালো। ওপরে কেউ আছে নাকি? ও চিৎকার করে জিজ্ঞেস করলো। কোনো উত্তর এলো না, শুধু সিঁড়ির কাঠের ধাপগুলো খড়খড় করে কেঁপে উঠল। আমরা সিঁড়ি দিয়ে ওপর ওঠার সিদ্ধান্ত নিলাম। যত উপরে উঠছিলাম ততই চারপাশের তাপমাত্রা কমছিল। সিঁড়ির রেলিং ধরে ওপরে ওঠার সময় সাফাত হঠাৎ আমার হাত টেনে ধরলো। ও কাঁপা কাঁপা গলায় বলল, রাশেদ, রেলিংয়ের ধুলোর উপর দেখ। আমি টর্চ ফেললাম। ধুলোর উপর একজোড়া ছোট বাচ্চার পায়ের ছাপ। ছাপগুলো টাটকা, কিন্তু একটা মানুষের পায়ের ছাপের মতো স্বাভাবিক নয়। ছাপগুলোতে আঙুল ছিল 6টি করে, আর পায়ের গোড়ালিটা যেন উল্টো দিকে ফেরানো। ঠিক তখনই আমাদের পেছনে ধরাম করে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। বাইরে প্রবল বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়েছে। আমরা বাংলোর ভেতর আটকা পড়ে গেলাম। অন্ধকারে বাংলোর কোপ থেকে এক বিচিত্র খিলখিল হাসির শব্দ ভেসে এলো, যা কোনো বাচ্চার হাসির মতো শোনালেও তার ভেতর ছিল এক আদিম হিংস্রতা। আমাদের সামনে কেবল এক অন্তহীন অন্ধকার গহ্বর দেখতে পাচ্ছিলাম। সদর দরজাটা যখন সশব্দে বন্ধ হলো, তখন আমাদের কলিজা যেন গলার কাছে চলে এলো। সাফাত পাগলের মতো দরজার হাতল ধরে টানলো, কিন্তু ওটা যেন ভেতর থেকে কেউ ইস্পাতের মতো শক্ত করে ধরে রেখেছে। অথচ কোনো তাড়া নেই, কোনো হুড়কো নেই। বাইরে তখন প্রলয়কারী বৃষ্টি শুরু হয়েছে, আর বজ্রপাতের আলো যখন জানালার রঙিন কাঁচ ভেদ করে ভেতরে আসছিল, তখন ঘরের ছায়াগুলো অদ্ভুত সব দানবীয় রূপ নিচ্ছিল। সাফাত ফিসফিস করে বলল, রাশেদ, এখানে আমরা একা নই। কোনো মানুষ ওই দরজার এভাবে আটকে ধরতে পারে না। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। পুরোনো বাড়ি সাফাত, বাতাসের চাপে হয়তো জ্যাম হয়ে গেছে। চল উপরে গিয়ে দেখি কোনো জানালা দিয়ে বেরোনো যায় কিনা। আমরা আবার সেই কাঠের সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে পা রাখতেই কাঠের আর্তনাদ যেন কোনো জীবন্ত প্রাণীর কান্নার মতো শোনালো। সেই উল্টো পায়ের ছাপগুলো আমাদের আগেই সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। টর্চের আলোয় দেখলাম
ছাপগুলো থেকে এক ধরনের কালচে আধার তরল চুইয়ে পড়ছে, যা থেকে সেই তীব্র পচা চামড়ার গন্ধটা আসছে। দোতলায় করিডোরটা ছিল দীর্ঘ এবং অন্ধকার, দুধারে সারিবদ্ধ বন্ধ দরজা। হঠাৎ একটা ঘরের ভেতর থেকে গ্রামফোনের অস্পষ্ট সুর ভেসে এলো, 1930-এর দশকের কোনো এক করুণ ভাঙা সুর। আমরা মনোমুগ্ধের মতো সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা আধ খোলা ছিল। ভেতরে টর্চ ফেলতেই দেখলাম একটা পুরনো ইজি চেয়ার আপনা আপনিই তুলছে। ঘরের এক কোণে রাখা গ্রামোফোনটা তুলছে, কিন্তু সেখানে কোনো রেকর্ড নেই। রেকর্ড ছাড়াই গান বাজছে। সাফাত হতারত্তনাট করে উঠল। আমি তাকিয়ে দেখি ঘরের দেয়ালের বিশাল আয়নায় সাফাতের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। আয়না শুধু আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশে দাঁড়িয়ে আছে সেই পোর্ট্রেটে দেখা সাহেবের স্ত্রী, যার মুখটা তখনও ক্ষতবিক্ষত। আয়নার ভেতরে সেই নারী সাফাতের ঘাড়ে হাত রেখে দাঁড়িয়ে আছে, অথচ বাস্তবে সাফাতের পাশে কেউ নেই। সাফাত আয়নার দিকে তাকিয়ে পাথর হয়ে গেল। ওর চোখের মনি সাদা হয়ে আসছিল। আমি ওর হাত ধরে জোরে হ্যাঁচকা টান দিলাম। সাফাত, ওদিকে তাকাস না, বের হয় এখান থেকে। আমরা দৌড়ে করিডোরে বেরিয়ে এলাম, কিন্তু করিডোরটা যেন শেষ হচ্ছে না। যত দৌড়াচ্ছি ততই মনে হচ্ছে পথটা লম্বা হয়ে যাচ্ছে। করিডোরের শেষে একজোড়া জলজলে চোখ আমাদের দিকে তাকিয়ে আছে। সেই ছোট বাচ্চার অবয়ব, যার পা উল্টো দিকে ফেরানো, সে দেয়ালে উল্টো হয়ে ঝুলে ছিল এবং মাকড়সার মতো দ্রুত গতিতে আমাদের দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার মুখটা যখন টর্চের আলো স্পষ্ট হলো, আমি চিৎকার করে উঠলাম। বাচ্চাদের মুখে কোনো চামড়া নেই, শুধু কাঁচা মাংস, আর দাঁতগুলো হাঙরের মতো ধারালো। সে অদ্ভুত এক ভাষায় বিড়বিড় করে বলল, যা শুনতে অনেকটা মন্ত্রের মতো। পেছনে ফেরার পথ নেই, সামনে সেই বিভৎস শিশু। সাফাত পকেট থেকে একটা দিয়াশলাই বের করে জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু কাঠিটা জ্বালার আগেই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিল। ঠিক আমাদের কানের কাছে এক বড় শীতল কণ্ঠস্বর শোনা গেল, তোমরা কি রক্ত দিতে এসেছো? তোমরা কি রক্ত দিতে এসেছো? তোমরা কি রক্ত দিতে এসেছো? হঠাৎ একটা ঘরের দরজা নিজে থেকেই খুলে গেল। আমরা নিরুপায় হয়ে সেই ঘরের ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতেই দরজা লক হয়ে গেল। ঘরটা ছিল পুরোটা লাল মখমলে মোড়া। মেঝেতে ছড়ানো ছিল অগণিত পুরনো ডায়েরি আর মানুষের হাড়। মাঝখানে একটা নিচু টেবিলের উপর রাখা ছিল একটা রূপোর থালা, যেখানে জমাট বাঁধা রক্তে লেখা ছিল স্বাগতম। মকমনে মোড়া সেই ঘরটি যেন সময়ের এক হিমশীতল কফিন। বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে আমরা ঘরের ভেতরে এক ধরনের হৃৎপিণ্ডের ধপধপ শব্দ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল দেয়ালগুলো শ্বাস নিচ্ছে। সাফাত ভয়ে সিটিয়ে মেঝেতে পড়ে থাকা ডায়েরিগুলোর ওপর গিয়ে বসলো। আমি টর্চের আলোয় টেবিলের সেই রূপোর থালিটার দিকে তাকালাম। রক্ত দিয়ে লেখা স্বাগতম শব্দটি তখনও টাটকা দেখাচ্ছে, যেন এইমাত্র কেউ লিখেছে। রাশেদ, এদিকে দেখ। সাফাতের কম্পিত হাতে একটা পুরনো জীর্ণ লাল মলাটের ডায়েরিটার পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কিন্তু লেখাগুলো স্পষ্ট। আমরা ডায়েরিটা খুলতে এক তীব্র পচা গন্ধে ঘরটা ভরে গেল। ডায়েরিটা ছিল সেই সাহেবের, যার নাম এডওয়ার্ড হ্যারিসন। 1950-এর দশকে তিনি এই চা বাগানের ম্যানেজার ছিলেন। ডায়েরির পাতায় পাতায় ছিল এক ভয়াবহ উন্মাদনার কাহিনী। হ্যারিসন সাহেবের স্ত্রী এলিজাবেথ যক্ষায় আক্রান্ত হয়ে এই বাংলোতে মারা যান, কিন্তু হ্যারিসন সাহেব তার স্ত্রীর মৃত্যু মেনে নিতে পারেননি। তিনি স্থানীয় তান্ত্রিকদের মাধ্যমে এই এক নিষিদ্ধ বিদ্যার সাধন করতে চান, যার নাম রক্তমুখী সাধনা। ডায়েরির শেষের দিকের পাতাগুলোতে হ্যারিসন লিখেছেন, আজ এলিজাবেথ ফিরে এসেছে, কিন্তু সে একা আসেনি। তার শরীরের ভেতর এক ক্ষুধার্ত আত্মা বাস করে। সে রক্ত চায়, আমি তাকে রক্ত দিচ্ছি। বাগানের কুলি, মাল্লা, এমনকি তাদের বাচ্চাদের আমি উৎসর্গ করেছি। বিনিময়ে এলিজাবেথ আমার সাথে কথা বলে, কিন্তু আমাদের সন্তান, সে জন্ম নিয়েছে মাংসের পিণ্ড হয়ে। সে বাড়ির দেয়ালে দেয়ালে হাঁটে, সেও ক্ষুধার্ত। ডায়েরির শেষ পাতায় শুধু একটা বাক্য বারবার লেখা ছিল, রক্তের ঋণ রক্ত দিয়ে মেটাতে হয়। সাফাত ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিল। রাশেদ, এই বাড়িটা আসলে একটা বলি দেওয়ার জায়গা। হ্যারিসন সাহেব নিজের পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য এই ঘরটাকে একটা নরক বানিয়ে তুলেছেন। ঠিক তখন ঘরের সেই লাল মখমলের দেয়ালগুলো থেকে রক্ত চুইয়ে পড়তে শুরু করলো। ছাদের কোণ থেকে সেই বিভৎস উল্টো পায়ের বাচ্চাটি ঝুলে পড়ল। তার মুখ এখন বিদ্রুপের হাসিতে ভরে উঠেছে। তার পাশের ছায়া থেকে বেরিয়ে এলো এলিজাবেথের দীর্ঘদেহী ছায়া। তার মুখটা ঝুলে পড়েছে, চোখ নেই, শুধু রক্তবর্ণ দুটো গর্ত। এলিজাবেথের ছায়াটা আমাদের দিকে হাত বাড়িয়ে দিল। তার আঙুলগুলো স্বাভাবিক লম্বা,
অস্বাভাবিক লম্বা, আর নখগুলো কামানের কাস্তের মতো ধারালো। সাফাত চিৎকার করে বলল, ওরা আমাদের ছাড়বে না, ওরা রক্তের সেই ঋণ আমাদের দিয়ে মেটাতে চায়। ঘরের মেঝে হঠাৎ কাঁপতে শুরু করলো। কার্পেটের নিচ থেকে বেরিয়ে এলো হাড়ের তৈরি এক বিশাল বৃত্ত। আমরা বুঝতে পারলাম আমরা যে ঘরে দাঁড়িয়ে আছি সেটা আসলে সেই তান্ত্রিক সাধনার মূল বেদি। মখমলের পর্দার আড়াল থেকে তখন একটা ভারী পদাক্ষ শোনা গেল, সেই সাহেব এডওয়ার্ড হ্যারিসন। কিন্তু তিনি আর মানুষ নেই, তার শরীরের অর্ধেক অংশ পচে ধসে গেছে, আর বাকি অংশ ঢাকা পড়েছে কালচে ধোঁয়ায়। তিনি আমাদের সামনে এসে দাঁড়ালেন, তার হাতে একটা পুরনো তলোয়ার। তিনি তার বিভৎস গলার স্বরে বললেন, 60 বছর পর নতুন রক্ত এসেছে, আমার বাগান আজ আবার পূর্ণ হবে। পালাবার কোনো রাস্তা নেই। ঘরের জানালাগুলো পাথরের মতো শক্ত হয়ে বন্ধ। হ্যারিসন সাহেব তলোয়ারটা উঁচিয়ে সাফাতের দিকে এগিয়ে আসতে লাগলেন। সাফাত মেঝেতে পড়ে থাকা ডায়েরিটা কুড়িয়ে নিয়ে পাগলের মতো সেটাকে জ্বালানোর চেষ্টা করলো, কারণ ডায়েরিটাতেই ছিল এই অভিশপ্ত স্মৃতির উৎস। কিন্তু আগুন জ্বলার আগেই হ্যারিসন সাহেবের স্ত্রীর লম্বা হাত সাফাতের গলা টিপে ধরলো। বাতাসে এক প্রাচীন পৈশাচিক মন্ত্রের সুর প্রতিধ্বনিত হতে লাগলো। আমাদের মাথার ওপর ঝাড়বাতিটা দুলতে দুলতে ভেঙে পড়লো। অন্ধকার আরো গাঢ় হয়ে এলো। সাফাতের গলার উপর এলিজাবেথের হিমশীতল আঙুলগুলো যখন গেঁথে বসলো, ওর মুখটা নীল হয়ে আসছিল। আমি মরিয়া হয়ে হ্যারিসন সাহেবের দিকে তাকালাম। তার পচে যাওয়া হাত থেকে তলোয়ারটি ধীরে ধীরে উপরে উঠছে। সেই ঘরের লাল মখমলে এখন আমাদের রক্ত পানের জন্য সেই জীবন্ত হয়ে উঠেছে, যেন জীবন্ত হয়ে উঠেছে। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ার শব্দ তখন আর শুধু ফোটা ফোটা শব্দ ছিল না, ওটা ছিল কোনো তৃষ্ণার্ত পশুর জিভ দিয়ে চাটবার শব্দের মতো। সাফাতকে ছাড়ো! আমি হ্যারিসনের দিকে আমার হাতে থাকা ভারী টর্চটা ছুঁড়ে মারলাম। টর্চ ওর বুকে লেগে মেঝেতে পড়ে গেল, কিন্তু শরীরে কোনো ক্ষত হলো না। উল্টো উনি আমার দিকে তাকিয়ে বিকট এক শব্দে হাসলেন। সেই হাসিতে ঘরটা কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়লো ডায়েরিটার মাঝখানে এক জায়গায় লেখা ছিল, অন্ধকারের শক্তিকে তার নিজের উৎসই শেষ করতে পারে। সাফাত তখন শ্বাস নিতে পারছে না। ওর হাত থেকে দেয়াশালের বাক্সটা ছিটকে মেঝেতে আমার পায়ের কাছে এসে পড়লো। আমি দ্রুত ওটা কুড়িয়ে নিলাম। ডায়েরিটা সাফাতের পায়ের কাছে পড়ে আছে। আমি জানতাম যদি ডায়েরিটা পড়ানো যায় তবে হয়তো এই স্মৃতি আর মায়ার জগৎটা ভেঙে যাবে। কিন্তু হ্যারিসন সাহেব আমার উদ্দেশ্য বুঝে ফেললেন। তিনি তলোয়ারের ডগাটা মেঝের মার্বেল ঘষে এক অদ্ভুত স্ফুলঙ্গ তৈরি করলেন। সেই বাচ্চাটা, যার পা উল্টো দিকে ফেরানো, সে দেয়াল থেকে লাফিয়ে আমার কাঁধের উপর চেপে বসলো। তার ধারালো দাঁত আমার ঘাড়ের চামড়ায় বসিয়ে দিতেই আমি যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। গরম রক্ত আমার শার্ট ভিজিয়ে দিচ্ছে। বাচ্চাটা আমার কানের কাছে ফিসফিস করে বলল, বাবা বলেছে তোমার হৃৎপিণ্ড বেশি সুস্বাদু হবে। আমি কোনো মতে বাচ্চাটাকে ছেটিয়ে ফেলে দিয়ে ডায়েরিটার উপর ঝাঁপিয়ে পড়লাম। দিয়াশলাইয়ের কাঠিটা জ্বালানোর চেষ্টা করলাম। প্রথম কাঠিটা ভেঙে গেল, দ্বিতীয় কাঠিটা চলল, কিন্তু এলিজাবেথের হাত থেকে বেরিয়ে আসা এক ঝলক ঠান্ডা বাতাস ওটা নিভিয়ে দিল। সাফাত তখন প্রায় জ্ঞান হারিয়ে ফেলবে। হ্যারিসন সাহেব তলোয়ার উঁচিয়ে ওর রূপেকে ঠিক মাঝখানে তাক করলেন। না! আমি শেষ শক্তি দিয়ে তৃতীয় কাঠিটা চালালাম। এবার ডায়েরিটার উপর কাঠিটা ছাড়ার আগেই হ্যারিসন সাহেবের স্ত্রীর নখ আমার হাতটাকে চিরে দিল। কিন্তু ভাগ্য আমাদের সহায় ছিল। ডায়েরির পাতায় তখন হ্যারিসনের নিজের হাতের সেই প্রাচীন মন্ত্রগুলো রক্ত ভেজা ছিল। কাঠিটা মেঝেতে পড়ে যাওয়ার আগেই ডায়েরির পাতায় আগুন ধরে গেল। ডায়েরিটা সাধারণ কাগজের মতো পড়লো না, ওটা থেকে বের হতে লাগলো কালো রেইন রঙের ধোঁয়া আর পৈশাচিক সব চিৎকার। আগুন ধরার সাথে সাথে এলিজাবেথ এক ভয়াবহ চিৎকার দিয়ে সাফাতকে ছেড়ে দিল। হ্যারিসন সাহেবের শরীরটা ধোঁয়ায় মিলিয়ে যেতে শুরু করলো। সেই উল্টো পায়ের বাচ্চাটি আর্তনাদ করতে করতে দেয়াল থেকে খসে পড়ল। সাফাত, ওঠ, দৌড়া! আমি সাফাতের জামার কলার ধরে ওকে টেনে তুললাম। ডায়েরির আগুন তখন ঘরের মখমলের পর্দায় লেগে গেছে। সেই আগুন লাল নয়, ওটা ছিল নীলচে আগুনের লেলিহান শিখা। আমরা দরজার দিকে দৌড়ালাম। এবার দরজাটা আর কেউ আটকে রাখতে পারলো না। আমরা দোতলার করিডোর দিয়ে সিঁড়িতে দিকে দৌড়াচ্ছি, আর আমাদের পেছনে পুরো বাড়িটা যেন ভেঙে পড়ছে। দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো পুরে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু বিপদ শেষ হয়নি। সিঁড়ি দিয়ে নামার সময় দেখলাম নিচতলার সেই হলরুমে এখন এক রক্তবর্ণ জলাশয়ে পরিণত হয়েছে। সেই পচা চামড়ার গন্ধটা এখন 1000 গুণ বেড়ে গেছে। জলাশয়ের মাঝখান থেকে উঠে আসছে শত শত কঙ্কালসার হাত। হ্যারিসন সাহেব যাদের বলি দিয়েছেন তারা এখন আমাদের পথ আগলে দাঁড়িয়েছে।
সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে আমি দেখলাম হ্যারিসন সাহেবের অবয়ব আমার সেই জলাশয়ের ভেতর থেকে উঠে আসছে। এবার তিনি আরও বিশাল, তার সারা শরীরে এখন শুধু বিভৎস ক্ষত। তিনি চিৎকার করে বললেন, তোমরা এই বাড়ি থেকে বের হতে পারবে না, তোমাদের আত্মা আজ এই ভিটার ইট পাথরে মিশে যাবে। নিচতলায় সেই হলরুম তখন নরককুণ্ড। মেঝের আলোতে রক্ত আর কঙ্কাল সার, হাতগুলো আমাদের গিলে খাওয়ার জন্য তৈরি। হ্যারিসন সাহেবের সেই বিকট অবয়ব জলাশয়ের মাঝখানে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে। আমি বুঝতে পারলাম কোনো অলৌকিক শক্তি নয়, বরং আমাদের উপস্থিত বুদ্ধি পারে এই মরণ ফাঁদ থেকে বাঁচাতে। আমি জলাশয়ে সেই আঠালো তরল আর কঙ্কালের হাত এড়িয়ে কোনো মতে শ্বেত পাথরের সেই বড় টেবিলের কাছে পৌঁছালাম। টেবিলটার নিচে একটা গোপন চেম্বার ছিল, যেখান থেকে পচা গন্ধটা তীব্রভাবে আসছিল। ইঞ্জিনিয়ারের সহজতার বুদ্ধিতে বুঝলাম এই পুরোনো বাড়ির আর্কিটেকচারের নিচে গ্যাসের কোনো লাইন বা মিথেন গ্যাসের জমাট পথ থাকতে পারে, যা এই পচা গন্ধের কারণ। আমি সাফাতকে ইশারায় জানালার দিকে পাঠিয়ে দিলাম। আমার হাতে একটা লোহার করাত নিয়ে আমি টেবিলের নিচে সেই প্রাচীন কাঠের ঢাকনাগুলো সজোরে আঘাত করে ভেঙে ফেললাম। সাথে সাথে তীব্র বেগে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করলো। হ্যারিসন আর এলিজাবেথের ছায়াগুলো সেই গ্যাসের সংস্পর্শে আসতেই কেমন যেন কুঁকড়ে যেতে লাগলো। আসলে ওগুলো কোনো ভূত নয়, বরং দীর্ঘদিনের বদ্ধ পরিবেশে তৈরি হওয়া এক ধরনের হ্যালুসিনেশনিং ফাঙ্গাস বা ছত্রাক, এবং গ্যাসের সংমিশ্রণে তৈরি হওয়া বিভ্রম যা আমাদের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছিল। আমি আমার লাইটারটা জ্বালালাম। সাফাত দিয়ে ছাপ দিয়ে লাইটারের আগুন সেই গ্যাসের সংস্পর্শে আসতে এক প্রচণ্ড বিস্ফোরণ ঘটলো। আগুনের সেই তীব্রতাপে আমাদের চোখের সামনে থাকা সেই বিভীষিকাময় জগৎটা পাশের ঘরের মতো ভেঙে পড়লো। সেই হ্যারিসন, এলিজাবেথ আর উল্টো পায়ের বাচ্চা সব আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গেল। আমি জানালার কাজ ভেঙে বাইরে বাগানে ঘাসের উপর গিয়ে পড়লাম। পিছনে তাকিয়ে দেখলাম বাংলোটি দাও দাও করে জ্বলছে। অগ্নিকাণ্ডের ফলে পুরনো ইট আর কাঠ ধসে পড়ছে। সাফাত আমার পাশেই পড়েছিল। ও আতঙ্কে গোঙাচ্ছিল। বাস্তবতা হলো এই, পরদিন সকালে ফায়ার সার্ভিস আর পুলিশ আমাদের উদ্ধার করে। তদন্তে বেরিয়ে আসে যে হ্যারিসন সাহেব আসলে একজন সিরিয়াল কিলার ছিলেন, যিনি তান্ত্রিক সাধনার আড়ালে মানুষকে হত্যা করতেন। এই ডায়েরিটি পুলিশ আমানত হিসেবে জব্দ করে। আর আমরা যে সব দৃশ্য দেখেছিলাম, ডাক্তারের মতে তা ছিল সেই বাড়ির জমে থাকা টক্সিক মোড বা বিষাক্ত গ্যাসের প্রভাব তৈরি হওয়া ম্যাস হ্যালুসিনেশন। দীর্ঘদিন সেই পরিবেশে থাকায় আমাদের মস্তিষ্ক অবাস্তব সব দৃশ্যকে বাস্তব বলে ধরে নিয়েছিল। তবে গল্পটি এখানে শেষ হতে পারত যদি না 1 মাস পরে সেই ঘটনাটি ঘটত। সাফাত সে আতঙ্ক থেকে বের হতে পারেনি। ও এখন পাবনার মানসিক হসপিটালে চিকিৎসাধীন। আর আমি সুস্থ হয়ে আবার কাজে ফিরেছি। কিন্তু গত রাতে আমার ল্যাপটপে সেই বাংলোর ধ্বংসস্তূপের কিছু ছবি দেখলাম, যা পুলিশ তুলেছিল। একটি ছবিতে দেখলাম পুড়ে যাওয়া সেই হলরুমের মাঝখানে আগুনের তীব্রতা সত্ত্বেও হ্যারিসন সাহেবের সেই পোর্ট্রেটটি অক্ষত হয়ে পড়ে আছে। জুম করে দেখতে আমার রক্ত হিম হয়ে গেল। ছবিতে সাহেবের স্ত্রী এলিজাবেথের সেই আচরণ মুখটি আর নেই। সেখানে এখন আমার নিজের মুখচ্ছবি পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমার কাঁধের উপর রাখা আছে সেই উল্টো পায়ের বাচ্চার একটি কুচকুচে কালো হাত। আমি ডাক্তারের সেই হ্যালুসিনেশন তত্ত্বে বিশ্বাস করতে চাই, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আমার ঘাড়ের সেই কামড়ের দাগটি যখন দপদপ করে ওঠে, তখন আমি বুঝতে পারি বিজ্ঞান যা ব্যাখ্যা করতে পারে না তার অস্তিত্ব হয়তো এই পৃথিবীতে অন্ধকারের কোণেই লুকিয়ে থাকে। আমি বেঁচে আছি ঠিকই, কিন্তু সেই বাংলোর একটা অংশ আমার ভেতরে চিরতরে গেঁথে গেছে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু যে ভয় একবার ঢুকে পড়ে সে কি সত্যি কোনো শেষ নিয়ে আনতে পারে? ঘরের আলো জ্বালালে কি অন্ধকার চলে যায়, নাকি সে শূন্য, নাকি সে শুধু অন্য কোথাও লুকিয়ে পড়ে? আজকের গল্পটি যদি আপনাদের ভালো লাগে, এক মুহূর্তের জন্য অস্বস্তি তৈরি করে থাকে, তাহলে মনে রাখবেন এমন গল্প অনেক আছে যেগুলো এখনও বলা বাকি। আপনার জীবনে কি ঘটেছে এমন কোনো অদ্ভুত, ভয়ঙ্কর বা অব্যাখ্যাযোগ্য আপনার জীবনে কি ঘটেছে এমন কোনো অদ্ভুত, ভয়ঙ্কর বা অব্যাখ্যাযোগ্য ঘটনা আপনি যদি নিজে দেখে থাকেন অথবা খুব কাছে কারো থেকে শুনে থাকেন একটি বাস্তব ভৌতিক ঘটনা, তবে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস voidstationstory@gmail.com। আপনার পাঠানো গল্প হতে পারে আমাদের পরবর্তী এপিসোডের ভয়ঙ্কর বাস্তবতা।